সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ও উইংসের অর্থাৎ রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের জেল পলাতক এই সন্ত্রাসীকে কাজে লাগানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেয়। লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডিক্লার হওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের আর আজকে এই নিউজটি বাংলাদেশের পত্র পত্রিকা সহ সকল জায়গায় প্রকাশিত হলো। বিএনপি, এনসিপি, জামাত এই সমস্ত শীর্ষ নেতাদেরকে হত্যা করতে সুব্রত বাইন সহ আরো অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা ভাড়া করেছিল। এটা জানার পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই যে একটা চক্রান্ত করা হয়েছিল, সেনাবাহিনী এই চক্রান্ত শেষ করে দিয়েছে। এই পিছনে মূলত কি তাদের টার্গেট ছিল? ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার, নাকি দেশে একটা অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখল করা? প্রিয় দর্শক, আওয়ামী লীগের এই গুপ্ত চক্রান্ত নিয়ে আমরা দুইটা আলোচনা শুনব। প্রিয় দর্শক, এক সপ্তাহে আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডিক্লার হওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের আর আজকে এই নিউজটি বাংলাদেশের পত্র পত্রিকা সহ সকল জায়গায় প্রকাশিত হলো। তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের শুভ্র বাইনকে এবং মোল্লা মাসুদকে তারা লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি, জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা নিয়ে ভারত থেকে তারা ইন করেছে বাংলাদেশে। প্রিয় দর্শক, আজকের এই বক্তব্য থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এক সপ্তাহ আগে আমি যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম তা বাংলাদেশের নয়, গোটা বিশ্বব্যাপী সকল মিডিয়াতে এই বিষয়টা এখন পরিষ্কার হয়েছে। এক সপ্তাহ আগে এটা ছিল আমার একটা প্রেডিকশন যে সম্ভাবনাময় এই কাজটা, কিন্তু সম্ভাবনাটা যে এভাবে একেবারে বাস্তব সত্য হিসাবে এক সপ্তাহের ভিতরেই আপনাদের সামনে সকলের সামনে এভাবে প্রকাশিত হবে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি আমার মতন একজন ছোট মানুষ যে রাজনীতি নিয়ে ছোট্ট করে ভাবনা শিখেছি বা ছোট্ট করেই ভাবি, আমি অনেক বড় কোনো সোশ্যাল মিডিয়ার ব্যক্তি না, কিন্তু আমার প্রেডিকশনটা মাত্র এক সপ্তাহ আগে ছিল। আর এক সপ্তাহ পার হওয়ার আগেই কিভাবে শুভ্র বাইনকে এবং মোল্লা মাসুদকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন গ্রেফতার করে তাদেরকে আলাদা আলাদাভাবে রিমান্ডে নিয়ে যখন কথাগুলা জিজ্ঞাসা করছিলেন তারা কোন পরিকল্পনায় এসেছেন এবং কাদের পরিকল্পনায় তারা কাজ করছেন, তখন তারা বলছেন যে এবং ভারত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এবং আওয়ামী লীগের টাকা খরচ করে আমাদের পিছনে আমাদেরকে সব ধরনের সুবিধা এবং ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আপনারা যারা কয়েকদিন আগে আমার এই ভিডিওটা দেখেছেন আজকে হুবহু মিলিয়ে দেখবেন। প্রিয় দর্শক, আমি শুধু এনসিপির নামটা সেদিন নেই নাই, আজকে জানা গেল যে এনসিপিরও কয়েকজনকে টার্গেট করেছে। এর মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ, যে নাকি ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে, তাকেও ভারত টার্গেট করেছে। তারেক রহমান এবং জামাতের থেকেও কয়েকজনকে তারা টার্গেট করেছিল যে নির্বাচনের আগে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করে একে অপরকে দোষারোপ করার জন্য একদল আরেক দলের সাথে যাতে দাঙ্গা বেজে যা, একদল আরেক দলের সাথে যাতে করে মারামারিতে ব্যস্ত হয়ে যা, তখন আওয়ামী লীগকে তারা পুশ ইন করবে ভারত থেকে বাংলাদেশে। এই পরিকল্পনা নিয়ে এই দুজন বাংলাদেশের প্রখ্যাত খুনি সন্ত্রাসীকে তারা বাংলাদেশে পাঠিয়েছে। প্রিয় দর্শক, দীর্ঘদিন তারা ভারতে ছিলেন এবং দীর্ঘদিন ভারতে কিভাবে বাংলাদেশের একেবারে
প্রশিক্ষিত সবার কাছে পরিচিত এই বিখ্যাত খুনিরা কিভাবে ভারতে অবস্থান করে, আবার যখন বাংলাদেশে দরকার এখন খুন খারাপি করা, মানুষ হত্যা করা, তখন আবার তাদেরকে জামাই আদরে বাংলাদেশে পাঠিয়েছে। দর্শক, যখনই 24 সালের এই গণ অভ্যুত্থানটি একসাথে করেছিলেন সবকটা দল মিলে, সবকটা মতের মানুষ মিলে, সবকটা বাংলাদেশের আপামর জনসাধারণ মিলে যেই গণ অভ্যুত্থানটা সবাই মিলে করলো, কেন 10 মাসের ভিতরে এসে এভাবে একে অপরের বিরোধী হয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন? এই ভারতের এইভাবে যে ক্ষণে ক্ষণে ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে, আজকে আওয়ামী লীগের টাকায় নাকি পরিচালনা করছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য। যখনই তারেক রহমান থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হলো যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, আমি এই কথাটার আবারও প্রতিবাদ করছি যে এই হতে হবে বলাটা খুবই ভয়ানক কথা, খুবই অন্যায়মূলক কথা। এই ধরনের কথা হতে হবে, যদি না হয় আপনি কি করবেন? এই প্রশ্ন যদি আমি ছুড়ি, তারেক রহমান কি উত্তর দিবেন? আর যদি না হয় তাহলে কি আপনি রাজনীতি ছেড়ে দিবেন, নাকি আপনি বিএনপিকে বিলুপ্ত করে ফেলবেন? আপনি তো বিএনপিকে হত্যা করার জন্য, বিএনপি একটা শিশুকে যেরকম গলা টিপে হত্যা করতে চান, ওরকম আপনার দলকে এখন হত্যা করার জায়গায় আপনি নিয়ে এসেছেন যে ডিসেম্বরে হতেই হবে। আর অপরদিকে জাপানে গিয়ে আজকে ডক্টর ইউনূস সাহেব বলছেন যে এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয় নাই, এশিয়ার ভবিষ্যৎ আমরা লিখব সবাই মিলে। প্রিয় দর্শক, দেখেন এশিয়ার ভবিষ্যৎ লিখনেওয়ালা ইতিহাস কি হবে এশিয়া কিভাবে চলবে ভবিষ্যতে, তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের ইতিহাস, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের পথ চলার সবকিছু করবে জাপান বাংলাদেশ যৌথভাবে। আজকে জাপানে কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন তার দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন ভারসাম্যতা না হারা, কোনো উৎসাহ উদ্দীপনায় যেন জড়িয়ে না পড়ে, তাদের নেতা আজহারুল ইসলামের মুক্তির পরে জানি তারা আনন্দে গড়গড়ানা হয়ে যান, তারা যেন খুবই তীক্ষ্ণ বুদ্ধি, মেধার সাথে, বুদ্ধিমত্তার সাথে দিনগুলা অতিবাহিত করেন এবং যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে যেন প্রস্তুত থাকেন। মনে হচ্ছে যে একজন সেনা কমান্ডার অর্ডার করেছে তার বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য। আমরা এটা জানি জামাত শিবির এমন একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, যেই দলের বড় নেতা যেটা বলবে, টপ নেতা যেটা বলবে, সেটা গ্রাম পর্যন্ত সেই কথাটা পালন হবে। তাই ডক্টর শফিকুর রহমানের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা, বাংলাদেশকে ভারতের বেড়াজাল থেকে মুক্ত করার জন্য, ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে শান্তিময় রাখার জন্য উনি যে বক্তব্যটা দিয়েছেন, ওনার দলকে শান্তিপ্রিয় থাকার জন্য, কারো বক্তব্যে উস্কানিতে যাতে করে কান না দিয়ে একেবারে নিজেরা যেন শান্তশিষ্টভাবে, সুন্দর এবং শৃঙ্খলভাবে একে অপরের হাত ধরে শক্তিশালী অবস্থায় যেন তারা অবস্থান করে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো বাঁশির আওয়াজ আসলে যেন তারা একেবারে ভ্রম্র, একেবারে মৌমাছির মতন বের হতে পারে, সেই জন্য তারা যেন সকল প্রস্তুতি নিয়ে রাখে। আমি বলবো এই মেসেজটা হলো ওনার নেতা কর্মী সমর্থক সবাইকে একটি সেনা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো কাজে ডাক দিলে যেন তারা একেবারে প্রস্তুতি যোদ্ধা হিসাবে বের হতে পারে এবং প্রতিহত করতে পারে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। বাংলাদেশের উপরে যদি কোনো বাহিরের কোনো চিলের থাবা পড়ে, তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য, মাকে রক্ষা করার জন্য যেন সন্তানরা একই সাথে একই আওয়াজ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসে, ওই প্রস্তুতির জন্যই কিন্তু ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য।
প্রিয় দর্শক, সর্বশেষ এই কথাটি বলবো, আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা কারো সাথে সংঘাতে জড়াতে চাই না। আমাদের দেশকে ভালো রাখার জন্য 24-এর আন্দোলনে সংগ্রামে যারা একসাথে ছিলেন, একসাথেই থাকবেন। যে কোনো দাবি দরকার হবে, আপনারা বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, চরমুনাই সহ বসে আপনারা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে প্রয়োজনে একই পেপারে 5টি দলের 5 জন মহাসচিব সাইন করে আপনারা সেখানে সরকারকে জমা দেন যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। এভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনের পরিকল্পনা করে রুট ম্যাপ দেয়, তাহলে আমরা সবাই ঐক্যমতে আছি। আগে রাজনৈতিক দলগুলা সবাই মিলে ঐক্যমত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি দাবি করেন, আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই দাবি পূরণে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে জোর করে, উনাকে ভয় দেখিয়ে, উনাকে ধমকি দিয়ে, মশার ধমকিতে মশারি ছিঁড়ে ফেলা হবে না। আপনারা ভালো করে বুঝবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সমুদ্রে থেকে এসেছে। আর আপনারা যদি খাল বিল নদী নালা থেকে, ওই সমুদ্র থেকে আসা সেই বিশাল মাছটির সাথে পাঞ্জা লড়তে চান, তাহলে আপনাদের অস্তিত্ব হারিয়ে যাবে বাংলাদেশের মাটি থেকে। বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে না, আপনাদেরকে নেতা মানবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতা মেনে আরেকবার যদি স্বাধীনতা অর্জন করতে হয় আর সুন্দর নতুন সংবিধান করে, নতুন আঙ্গিনে, নতুন সংস্কারে দেশ গড়তে হয়, তাহলে তখন কিন্তু আপনারা মাইনাস ফর্মুলাতে পড়তে পারেন। যেমনটা -2 এর একটা বিষয় ছিল, সেই -2 যেন আপনারা যেন নাম্বার 2 এ আওয়ামী লীগের পরে না যান, সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যতটা সম্ভব সংঘাত এড়িয়ে বুদ্ধিমানের সাথে আলোচনার মাধ্যমে আগিয়ে যাবেন। এবং আমরা যে জাতীয় সরকারের কথা বিশ্বব্যাপী আলোচনা শুনছি, বিশ্বব্যাপী সকল জায়গায়, সকল এম্বাসিতে যে নিউজটা গিয়েছে, সবাই মিলে যে পরিকল্পনাটা করেছে, জনাব তারেক রহমান, আপনি সৌভাগ্যবান। কোনো ইলেকশন ছাড়া মেম্বার চেয়ারম্যান আপনি জীবনে হন নাই। আপনাকে সরাসরি প্রধানমন্ত্রী করার অফার কিন্তু আন্তর্জাতিক অঙ্গন, বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সবাই ওয়েলকাম জানাচ্ছে। সেই ওয়েলকামটা যদি আপনি গ্রহণ না করতে পারেন, তাহলে আপনার কপালে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসবে। আলোচনা করার জন্য সিদ্ধান্ত আপনাদের, আপনাদের বিবেক যা বলে সে অনুযায়ী কাজ করবেন। এর আগে কি কোনোদিন, আজকে 90 দিন নির্বাচনের কথা বলা হয়, এটা সবচেয়ে আমার কাছে বালখিল্য এবং হালকা কথা মনে হয়। আপনি আমার বলেন তো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছিল কিনা এর আগে? মসজিদের ইমাম পালায় গেছিল কিনা? পুলিশের কতগুলো মানুষ পালায়ে গেছে আপনি খেয়াল করছেন? যে এই যে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় যারা আশ্রয় নিয়েছিল, 626 জনের মধ্যে পুলিশের কয়জন লোক দেখেন তো? তো এইগুলো আমাদের আমাদের কথা বলার আগে একটু এগুলো বিবেচনায় রাখার উচিত বলে আমি মনে করি। দয়া করে মনে রাখেন, তাহলে আমাদের কারোর প্রতি অবিচার হবে না। আমি কারোর কাছে চাইতে গেলে তার সামর্থ্যের কথা আমাকে বিবেচনা করতে হয়। আমাদের প্রত্যেকে আমরা ব্যক্তি জীবনে করি, তো এটা বিবেচনা করার জন্য আমি অনুরোধ করছি। এটা গেল 1 নম্বর। আমি ওনার প্রশ্নের সঠিক এর মধ্যে আমার উত্তর হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে বিতর্কিত ব্যক্তি কিন্তু প্রত্যেক সরকারের সময় ছিল। আমি যদি 91-কে বটম লাইন ধরি, তো সেখান থেকে আপনি দেখেন প্রত্যেক সরকারের সময় বিতর্কিত ব্যক্তি কিছু থাকবে। কারণ হচ্ছে কি, এই মানুষের চাওয়া পাওয়া এবং সম্পদের সীমাবদ্ধতা বা সামর্থ্যের সীমাবদ্ধতা এগুলো সবসময় থাকে। তারপরও আমার খুব পছন্দ হয়েছে যে সরকারকে অনুরোধ, মানে বর্তমান সরকারকে, প্রফেসর ইউনূস সাহেবকে, উনি কয়েকজনের বাদ দিলে বোধহয় ওনার কোনো ক্ষতিই হবে না, বরং ওনার লাভ হবে। আমি এটার সাথে একমত। এরপরে আসছে, আপনি আমার কাছে কিছু মনে হয় না এখনো আওয়ামী সিনড্রোম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে 91 সালে যখন বিএনপি এবং জামাত যৌথভাবে সরকার গঠন করলো, যদিও সরকারে তাদের প্রতিনিধিত্ব ছিল না, কিন্তু তাকে সমর্থন দিয়েছিল, তখন শেখ হাসিনা সম্ভবত বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং এই বলে
উনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং তার ফলশ্রুতিতে 173 দিনের হরতাল করেছিলেন। তো সরকার কিভাবে কাজ করবে, মানে তখন করতে পারে নাই, হুম। সরকারের খুব সমস্যা হয়েছিল। সুতরাং বিএনপির ব্যর্থতা, ওনারা কার্যক্রম সঠিকভাবে করতে পারে না, তারপরে সেটা চলে আসছে যে সরকারের ব্যর্থতা হিসাবে। কিন্তু তার কাজ করার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেনি তৎকালীন হুম। বিরোধী দল আওয়ামী লীগ। এখনো সেটা হচ্ছে কিনা এটা এটা বিবেচনা করে দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে সরকারের বিভিন্ন দাবির জন্য 140টার উপরে বিভিন্ন গোষ্ঠীর দাবি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দাঁড়ায় যাচ্ছে। এখানে যারা আছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করবো, তারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন, ওনারা কি বলছেন যে তোমাদের এই দাবিটা ঠিক না, এই হুম। দাবিটা ভুল, এটা কিন্তু কেউ বলছে না। শুধু বলছে যে সরকার পারছে না। সরকার, এই সরকারের তো সে মানে কোনো পলিটিক্যাল পার্টি নেই যে মাঠে পিটাই ঠিক করবে, যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক দিকে পুলিশের পাশাপাশি তাদের ধরে পিটাইছে। আমার মনে আছে যে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ছাত্রলীগই যথেষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শান্ত করার জন্য। 16ই ডিসেম্বর 2024 কি করেছিল তারা? তো এরকম তো কেউ নাই, এবং এই সরকার এরকম দমন পীড়নমূলক কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয় নাই। আপনারা তো এতটুকু সাধুবাদ দিবেন বর্তমান সরকারকে। আরেকটা দর্শক শ্রোতাদের জন্য আমি বলছি বিনীতভাবে, আমি এই সরকারের কেউ না এবং সমর্থকও না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বোঝার চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি, দয়া করে আমাকে ট্যাগিং করার দরকার নেই। তারপর হচ্ছে আমূল পরিবর্তনের সুযোগ দিয়েছেন। ভাই, পরিবর্তন কি এত সহজ? বলা খুব সহজ। আমূল পরিবর্তন করতে হলে এই যে আমি অবশ্যই স্বীকার করি, এই যে আমরা সংস্কারের যে কাজগুলো চলছে সেটাতে কিছুটা বিলম্ব হচ্ছে, এটা হুম। আর একটু গতি করা যেত, কিন্তু সময় লাগতোই। এবং এখানে পর্যাপ্ত আলোচনা ছাড়া যদি আপনি একটা সংস্কারের প্রস্তাব করেন, ওই জুলাই ঘোষণাও হবে না, সংস্কারগুলো হবে না। আর সংস্কারের কথা এত যে বলা হচ্ছে, 1991 সালের আগে 1990 সালে 3 জোট একটা সংস্কারের রূপরেখা ঘোষণা করেছিল, মাত্র 2টা কার্যকরী করেছিল তারা, বিএনপি গভর্নমেন্ট। একটা হচ্ছে ওই প্রাইম মিনিস্টারিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন তার শপথে ফেরত যাওয়া। তাছাড়া আর কিছুই করে নাই। এবং হুম। সেই সময়ে যারা তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন, উপদেষ্টাগুলো যে এত সুন্দর সুন্দর রিকমেন্ডেশন করে গিয়েছিলেন, কিছুই বাস্তবায়ন করে নাই। আর আপনি বললেন যে বাস্তবায়ন করব। আচ্ছা, যাক, আল্লাহ আপনাদের ভালো করুক। তবে এই সমস্ত কথাগুলো বলার আগে একটু নিজের বিবেককে বন্ধক না রেখে পরিষ্কার রেখে বলা উচিত। আমাদের কথাগুলো বিভিন্ন প্রজন্মের লোক শুনছে, এই সত্য মিথ্যাগুলো তাদের জানা দরকার। আরেকটা হচ্ছে, আমি সেদিন দেখলাম যে তুফাইল সাহেব খুব অসুস্থ, ছবিটা দেখলে খুব খারাপ লাগলো। এই তুফাইল সাহেবকে আমি যতবার দেখি কতগুলো কথা মনে হয়। একটা হচ্ছে, উনি এই আমাদের যারা ছাত্র নেতা ছিল জুলাই জুলাই অভ্যুত্থানের, হুম। তাদের তাদের বয়স সমবয়সী উনি ছিলেন আহ, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উপদেষ্টা। হুম। কেউ তখন বলে নাই যে তুফাইল সাহেবের বয়স কম, রাজনৈতিক উপদেষ্টার মতো এত আহ, আহ, গুরুত্বপূর্ণ পদে কেমন এত তরুণ বয়সে দেওয়া হবে। এখন ছাত্র নেতাদের যারা বিভিন্ন মন্ত্রণালয়ে আছে, আপনি খেয়াল করে দেখেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কয় বছর বয়সে হয়েছে। এই যে আপনার ফিনল্যান্ডে একজন মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন বোধহয়, যার বয়স হচ্ছে আপনার 31 বছর। কাজেই এগুলো আমাদের বিবেচনা করার দরকার। আরেকটা হচ্ছে, ও তুফাইল সাহেব বলেছিলেন খুব অমর্যাদাকর কথা আজকে জাতিসংঘের, যেহেতু শান্তিরক্ষী দিবস, আমি সেনাবাহিনীর লোক সেই জন্য একটা কথা বলি, বড় মর্মে ব্যথা দিয়েছিল। সেটা হচ্ছে 400 টাকার মেজর, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিল 400 টাকার মেজর। চিন্তা করা যায় কি ধরনের অবমাননাকর কথা। আচ্ছা, আরেকটা হচ্ছে এই আজ তক বাংলায়, আমি ঠিক মনে করতে পারছি না, আমাদের একজন বোধহয় নেত্রী অনেক কথা বলেছেন। দেখেন, এই বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত আমলে না নেবে যে ভারত আমাদের বন্ধু না,
ভারত আমাদের প্রতিদ্বন্দ্বী এবং তারা সব সময় এই দেশের উন্নতি স্থিতিশীলতা কোনোভাবেই হতে দিতে চায় না। তাদের বিভিন্ন মেকানিজম আছে। এই যে সুব্রত বাইন, ও তো ছিল ভারতে, কতদিন আগে ছিলেন, এবং আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি শুনেছি একটা সূত্র থেকে যে ওই 24-এর নির্বাচন, জানুয়ারির নির্বাচনের আগে এসেছিল, এবং তার দিয়ে তো কি কাজ করানো হতো এই সমস্ত মানুষদেরকে আপনারা একটু দয়া করে নিজেদেরকে প্রশ্ন করেন। সো এই ধরনের এই ফ্রাঙ্কেনস্টাইন দানবদেরকে কিভাবে সামনে নিয়ে আসবে আমরা জানি না। এবং আমার মনে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেই এই সমূহ বিপদটা মাথায় রাখতে পারছেন না। ইউনূস সরে গেলে, নির্বাচন দিলে সব সমাধান হয়ে যাবে, 10 টাকা সেরে চাল খাওয়াবে। মনে আছে রূপকল্পের কথা, 10 টাকায় জি। খাওয়াতে পেরেছিল। সুতরাং আমাদেরকে একটু দয়া করে বিবেক জাগ্রত রেখে প্রশ্নগুলো করতে হবে। আরেকটা হচ্ছে যে জি, শেষ করতে হবে, একদম স্পষ্ট করে। আমি একেবারে জাস্ট শেষের দিকে এসে গেছি। হুম, আহ, স- সংবিধানের সর্বশেষ যে মানে বিষয়ে যে সুপ্রিম কোর্টের রায়, তাতে হচ্ছে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। এখন হুম, আছে হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই ট্রানজিশনটা কিভাবে হবে সেটা কিন্তু বলা নাই, কোনো জায়গায় কোনো ক্লিয়ার হয় নাই। এবং বারবারে করে আমি অনুরোধ করছি, আপনারা যদি হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 বছর হবে বা 1.5 বছর হবে বা 6 মাস হবে, তাহলে দেখবেন আপনাদের এটা চলে। আপনারা হোয়াই ডোন্ট টু গো টু দি কোর্ট? আপনার তো রিট করার হক আছে, হুম, আপনারা কেন যাচ্ছেন না? এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে নির্বাচন হওয়ার কথা, কাজে হুম, এই সমস্ত জিনিসগুলো একটু বিবেচনা করে, জনগণের প্রতি কথা বিবেচনা করে একটু এগোনোর জন্য। আর শুধু একটা বলছি, অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল এবং এখন যে অবস্থায় আছে, আল্লাহর রহমত যে আমরা ডলারের দাম 200 টাকা হয় নাই, যেটা অনেকে প্রেডিক্ট করছিল। আর এই সরকারের বর্তমান বাজেটের আমি শুনলাম 15% শুধু ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছে। তাহলে উন্নয়ন হবে কোত্থেকে? এই চ্যালেঞ্জগুলো মাথায় না রেখে অনেক বক্তৃতা দেওয়া যায়। আপনাদেরকে জি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জামান জনাব মুর্তজা জামান চৌধুরী। ভাই, সাগর ভাই, জামান ভাইকে আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করবো। সেটা হচ্ছে, দেখুন, আপনি যে কোর্টে যাওয়ার কথা বলছেন, বর্তমানে কোর্ট কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীন। সেটা আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা মেয়রের রায় নিয়ে সরকার যা করছে, কোর্টের রায় নিয়ে, তো সেখানে জনমনে আস্থা এখনো ফিরে আসে নাই যে বিচার বিভাগ স্বাধীন। আরেকটা বিষয় দেখুন, বাংলাদেশের 66টা জেলার মধ্যে এসপি, ডিসি এবং সচিবালয়ের সচিব যারা বিতর্কিত, তাদেরকে সরানোর জন্য কয় হাজার বছর সময় লাগবে সরকারের। আমরা কিন্তু সেটা সরকারের কাছে চাইছি যে 9 মাসে সরকার সেটা পারে নাই। এটা তো আপনার জাস্ট একটা প্রজ্ঞাপন, জনপ্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন দিয়ে এসপিডিসি গুলো বসাবে। এখানেও কি সংস্কারের প্রয়োজন? কিন্তু সরকার তো সেই জায়গাগুলোতে একেবারে মানে নিউট্রাল ভূমিকা পালন করতে পারে নাই। সচিবদের মধ্য থেকে এখনো পর্যন্ত বলা হয় যে খুনি হাসিনার দোসররা আছে, এসপিদের মধ্যে আছে, ডিসিদের মধ্যে আছে। তো এটা তো সংস্কারের কোনো বিষয় না। এটা তো আপনি বড় একটা ভাই মানে বড় ভাই বড় জনপ্রশাসনের ভাই একটা বড় আদেশ ভাই দিলেই হয়। বড় ভাই বড় ভাই, আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। সাগর ভাই আমাকে ক্ষমা করবেন, শোনেন। আপনি কি জানেন গত 15 বছর 8 মাসে মানুষের জিন টেস্ট করে বিসিএস ক্যাডারে ঢোকানো হয়েছে? আজকে একজন ইউনিভার্সিটির শিক্ষিকাকে ধরা হয়েছে এই ইয়েতে। তারপরে আপনার ওই যে ক্যাডার, কি বলে, ড্রাইভারের যে ক্যাডার, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বিসিএস ক্যাডার হয়ে গেছে। আপনার রিপ্লেসমেন্ট কোথায়? এত ভাই, প্রশাসনে আমি ভাই, কাজ করে আসছি ভাই, শোনেন প্লিজ, লিসেন টু মি। আপনি আপনার কথা বলতে পারেন, আপনার সমস্ত হক আছে। আমি শুধু এইটুকু বলি, প্রশাসনের কাজ করা আর বাইরে মানে পরামর্শ দেওয়া, টু থিংস আর ভেরি ভেরি ডিফারেন্ট, ভেরি ভেরি ডিফারেন্ট। এই যে আপনি দেখেন, এই সরকারের বেশ কয়েকজন এনজিও ব্যাকগ্রাউন্ডের লোক আছে, ওনারা প্রত্যেকেই কিন্তু সরকারের এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত। এখন সরকারে বসছে, এখন কিন্তু মর্জিনার বাপ পড়ছে ধরা। সুতরাং বাইরে থেকে অনেক কিছু বলা যায়, প্রশাসন এবং জনদাবি দুটার সমন্বয় করে এগিয়ে যাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং এর বিষয়। আর বিশেষ করে আমাদের মতন দেশে, যেখানে মানুষজনের একবার ধৈর্য নাই, সবাই বক্তৃতা দিতে পারে, সবাই বিজ্ঞ। আপনি চায়ের দোকানে যান, সমস্ত সমাধান আপনি একটা চায়ের দোকানে পেয়ে যাবেন। ইউনুস সাহেব কোনো কিছুই না, অমুকজন কোনো কিছুই না। কথা বুঝতে পারছেন? তো দয়া করে, আমি আপনাকে মোটেই ডিসকারেজ করছি না,
আপনাকে আমি সাধুবাদ জানাই পয়েন্টগুলো তোলার জন্য। ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ আলাইকুম। ধন্যবাদ মনোজ চৌধুরী। জামান ভাই, আমি আমি আপনাকে আরেকটা জিনিস ঠিক চ্যালেঞ্জ আছে করে ঠিক আছে, বললাম, এই আর 9 বিতর্কে মাস না না, যাই। 9 সম্রাট, মাসের মধ্যে যদি ধরেন 5ই আগস্টে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট শপথ নিত, 15 দিনের মধ্যে খুনি হাসিনার দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে যেত এবং তারা লুকিয়ে যেত। এইরকম জি একটা পলিটিক্যাল সরকার যেত, কিন্তু 9 জি, মাসেও মুন্নি এখন চৌধুরী, মুন্নি পর্যন্ত চৌধুরী। তারা গা ঢাকা দিয়ে ঘুরছে, প্রশাসনে খবরদারি করছে, পুলিশও খবরদারি করছে। এটা কি এই সরকারের ব্যর্থতা নয়? অবশ্যই এই সরকার উপদেষ্টাদের ব্যর্থতা, এবং উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জড়িত এর মধ্যে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। মুন্নি চৌধুরী। আহ, ধন্যবাদ সাগর ভাই সুযোগ দেওয়ার জন্য। প্রথমে একজন দর্শক এখানে ডক্টর ইউনূস সাহেবকে ভার্মা অ্যাক্ট এস্টাবলিশ করার বিষয়ে বলছে, এটা আমি ডিফেন্ড করতে চাই। দেখেন, ডক্টর ইউনূসকে নামায়া দিবে, শোয়া দিবে, উঠায়া দিবে, এই ধরনের কথা বলা খুবই জঘন্য। এবং আমি এই জন্যই বলবো, ডক্টর ইউনূস নট অনলি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ডক্টর ইউনূস বাংলাদেশে যখন বসে তখন তার বিকল্প বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা ছিল না, কোনো সুশীল ছিল না, কেউ ছিল না। তার ওই জায়গাতে ভারতের সাথে চোখ তুলে চোখে চোখে তাকানোর মতো যদি বাংলাদেশে একটা লোকই থাকতো, সেটা ছিল ডক্টর ইউনূস। এবং তাকে এই জন্যই আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বসাইছি। এক সেকেন্ড, আপনার যেটা ভার্মা অ্যাক্টের কথা বললো, আরে ভাই, ভার্মা অ্যাক্ট কি বাংলাদেশ বানাইছে না মানে আমেরিকা বানাইছে? এটা তো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটা মানে একটা কি বলে এটাকে, একটা সিদ্ধান্ত। তো এখন যেটা হচ্ছে যে ভার্মা অ্যাক্টের কথা যারা বলতে আসছে এখানে, আমার শুধু আমি একটা কথা বলি, এখানে ভারতের যেটা হচ্ছে যে তাদের জিওপলিটিক্যাল ইকুয়েশনের বিষয় আছে। একটা জিনিস হচ্ছে, ভারত চায় না বাংলাদেশে এমন একটা সরকার থাকুক বা এমন একটা সরকার প্রধান থাকুক যেখানে তারা তাদের মতো করে বাংলাদেশকে ব্যবহার করতে পারবে। ডক্টর ইউনূসকে ওই জায়গায় পারছে না ব্যবহার করতে। এখন আন্তর্জাতিকভাবে যেহেতু ডক্টর ইউনূসের একটা সংযুক্তি আছে এবং নোবেল বিজয়ী হিসেবে তার যে পশ্চিমা শক্তির সাথে একটা সম্পৃক্ততা আছে, সেটাকে ট্যাগ লাগিয়ে ডক্টর ইউনূস আমাদের করিডোর দিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস বার্মা অ্যাক্ট এস্টাবলিশ করতে চাচ্ছে। ভাই, এত যখন প্রেম, ভারতের এত এত জমি নিল না কেন রোহিঙ্গা গুলা, আমাদের দেশে ঢুকাইছে কেন? এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, তারা এটা করতো। এখন আমার কথা হচ্ছে, আমাদের দেশে সাধারণ ছাত্রদের আমরা চিকিৎসা দিতে পারি না, আমরা রোহিঙ্গা পালবো কেন? আমি জানতে চাই এটা। একটা জিনিস হচ্ছে, ইউনূসকে আমেরিকা গভর্নমেন্টের কি বলে এটাকে প্রতিনিধি ভাবা, এটা হচ্ছে আমাদের জন্য ভুল। আমরা আমরা কত টাকার মালিক ভাই, থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমাদের ভারত লাগবে, আমাদের আমেরিকা লাগবে, আমাদের সবাইকে লাগবে। আমরা বলতে পারি না যে আমাদের কোনো দেশের প্রয়োজন নাই। কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কটা আমাদের লেজুর ভিত্তিক হয়ে গেছিল ভারতের সাথে। আরেকটা জিনিস বলি, এই যে আপনার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা হয়েছে এখন, এখানে জাপানি একটা কোম্পানিকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে কার্যক্রমগুলো চালানোর জন্য। তাহলে কি এখন এটা বলেন না কেন, এটা কি দিয়ে দিছে? মানে জাপানি ওই কোম্পানিকে কি দিয়ে দিছে নাকি সরকার? এবং ডিপি ওয়ার্ল্ডের 70টা বেশি দেশে পোর্ট পরিচালনার দায়িত্ব থাকে। এখন পোর্ট পরিচালনা করার পোর্ট দিয়ে দেওয়া কি এক জিনিস? তার কিছু একটা কোম্পানি তো ভারতের 20টা পোর্ট নিয়ন্ত্রণের কাজ করে, আপনার দিল্লিতে, তারপরে হচ্ছে আপনার বোম্বাইতে। তাহলে এগুলা ওরা কথা বলে না কেন? এগুলা করা হচ্ছে। এখন ধরেন আমাদের যে রাডার গুলা আমরা কিন্তু ইউজ করতে পারি নাই যখন মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, জিয়াউর রহমানের সময়কালের পর আমরা কিন্তু আমাদের রাডার ইউজ করতে পারি না। এখন আমরা করতে পারতেছি ডক্টর ইউনূসের কারণে। একটা জিনিস বলি, আবেগে রাজনীতি করার কোনো সুযোগ নাই এখন বাংলাদেশে। আমরা একটা সুস্থ নির্বাচন চাই, 100% চাই, কিন্তু সুস্থ নির্বাচনটা সুস্থ হবে কিনা এটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। আরেকটা জিনিস, আমাদের সম্রাট যেটা বললো, হ্যাঁ, রিপ্লেসমেন্ট কে দিবে? মেজর জামান ভাই বললো, যারা প্রশাসনে কাজের দায়িত্ব আছে, সরকারি চাকরি করছে। আমাদের যে শহীদ মানে ছাত্র আন্দোলনের যে ছেলেরা, বাংলাদেশে এখনো 4 লক্ষ বেকার আছে। তোমরা ওইটা নিয়ে প্রতিবাদ করো, বলে যে 4 লক্ষ বেকার আছে, তাদেরকে নতুন করে বিসিএস পরীক্ষা দিয়ে নিয়োগ দিয়ে তারপরে এদেরকে রিপ্লেসমেন্ট করুক সরকার। সহজ শর্তে বিসিএস ক্যাডার বানাইতে হবে, যারা জুলাই আন্দোলনে ব্যাচেলার কমপ্লিট করে, এটা নিয়ে আন্দোলন করো। সরকার নামায় ফেলতে হবে, এরে আপনার বসাইতে হবে। ভাই, একটা কথা বলি, এত সোজা না। গত 9 মাসে আমরাও সবাই যেহেতু এখানে রাজনীতি করি, ইউনূসকে নামানো ছিল মেন উদ্দেশ্য ভারতের, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেক উপদেষ্টাও জড়িত ভারতের সাথে, এটা সবাই জানে। আপনার প্রথম আলো থেকে শুরু করে অনেক পত্রিকা মিডিয়া ট্রায়ালে স্বীকার করছে ডক্টর ইউনূসকে। এগুলো আপনারা বুঝেন না? বুঝতে হবে তো। এখন আমি আমার যেটা একজন জাতীয়তাবাদী শক্তির মানুষ হিসেবে মনে করি,
বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার সময় এখন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি এই দল করি, ওই এই দল করে, আমাকে ক্ষমতা যাইতে হবে, আমাকে আসন পাইতে হবে, এই যে একটা নোংরামি, এটা বন্ধ করতে হবে। এটা ডক্টর ইউনূস, তার শুনেন, ডক্টর ইউনূসকে টোকা দেওয়ার ক্ষমতাও নাই কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে। এটা আমি এই জন্য বলবো, বাংলাদেশের মানুষের ভিতরে সিম্প্যাথি এখন অনেক বেশি। তারা বোঝে কোন রাজনৈতিক দল জনগণের পক্ষে কাজ করবে, কোন নেতা কারাপ্টেড, কোন নেতা সততা নাই। এটা ভাই ফেসবুকে এখন টুস করে সবকিছু চলে আসে। এখন আপনার কোনো সুযোগ নাই যে আপনার প্রতীক দেখে মানুষ ভোট দিবে। আমি মনে করি এই যে একটা অস্থির সিচুয়েশন বাংলাদেশে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে অস্ত্র উদ্ধার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক। এবং এই যে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, 657 জন পাবলিককে যে পার করে দিল ভারতে, এই দোসরদেরকে কই, এই এদের বিরুদ্ধে কেন আপনারা মাঠে নেমে মানববন্ধন করছেন না? রাজনৈতিক দলগুলা পাবলিককে জড়ো করেন যে এই যে আওয়ামী লীগের দোসররা দেশ থেকে পালায়া যাচ্ছে, এদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা না? আরে ভাই, ডিজিআইএফ এর পারমিশন ছাড়া একটা মশা বের হওয়ার ক্ষমতা নাই, সেখানে একজন সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে রেড পাসপোর্ট নিয়ে বের হয়ে যায়। এটা তো অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ভার। ওই জায়গাতে আপনারা কথা বলেন। ডক্টর ইউনূস করা বন্ধ করে ডক্টর ইউনূস সরকারের মধ্যে যে অবৈধ ষড়যন্ত্রকারী, অসৎ এবং আওয়ামী লীগের দোসর যারা আছে, তাদেরকে এই সরকার থেকে নতুন রিপ্লেসমেন্ট করা হোক। এবং আমি মনে করি সেই রিপ্লেসমেন্টটা জাতীয় ঐক্য এবং জাতীয় সরকারের যে নির্বাচন পর্যন্ত এটাই হওয়া উচিত। এটাই আমি বললাম। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যারা, ভাইয়া একটা শেষ করি, ভাইয়া একটা কথা বললো, মেজর জামাল ভাই একটা কথা বললো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 400 টাকার মেজর বলেছিল শেখ হাসিনা। শুধু ওইটা না তো, বেগম খালেদা জিয়াকে 11 বছর বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হয় না। বিএনপির এমন কোন নেতা নেত্রী নাই যে মামলা নাই, এমনও নেতা হচ্ছে যারা গুম হয়ে গেছে। আমি মনে করি আমাদের নেতাদের এইটা স্মরণ করতে হবে। এখন ভাই, বাংলাদেশের পাবলিক হচ্ছে 18 কোটি, এখন দেখি 20 কোটি মানুষ বিএনপি করে। এটা খুবই দুঃখজনক। আপনারা মনে করেন যে আমাদের বিশাল সমাবেশ, এখানে ঢুকে পড়ে না আওয়ামী লীগের লোকজন। হ্যাঁ, বাংলাদেশের আওয়ামী লীগে যারা রাজনীতিকে সমর্থন করতো সাধারণ জনগণ হিসেবে, বিএনপিকে তারা ওন করতে পারে, তারা দেশের নাগরিক হিসেবে সাপোর্ট দিতে পারে, যেহেতু ফ্যাসিজমের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এই দেশে এখন 20 কোটি কিন্তু আওয়ামী লীগ মানে বিএনপি না। এই দেশে সাধারণ জনগণের ভিতর থেকে যারা বাংলাদেশ যেই জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের ওইভাবে কাজ করতে হবে। আমরা এটা ভুলে যাইলে হবে না যে 17 বছর আমাদেরকে কুকুর বিড়ালের মতো জীবন যাপন করতে হয়েছে, ডান্ডা বেড়ে দিয়ে বাপমার আপনার কি বলে এটাকে জানাজা পড়তে আসতে হয়েছে, ছাত্রদেরকে পিটায় কুকুরের মতো থানার মধ্যে মারা হয়েছে, তারপরে এলাকাতে হেলমেট বাহিনী মারা হয়েছে, হেলমেট বাহিনীদের হাতে নির্যাতিত হয়েছে, আর একজন মাকে গণধর্ষণ করা হয়েছে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ভাই ওই রকম রিফাইন আওয়ামী লীগেরও দরকার নাই, আর এমন কিছুর দরকার নয় যে বাংলাদেশের রাজনীতি এস্টাবলিশ করে তাদেরকে এস্টাবলিশ করতে হবে। আজকে শুধু একটা কথা বলে শেষ করব, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি মনে করি আমরা যদি স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে আর বিক্রি করার সুযোগ নাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যে জুলাই মানে প্রোক্লেমেশন যেটা ছিল, এটা ঘোষণা করার জন্য আমি দাবি করি আমাদের প্রজন্ম আজকে কোশ্চেন করে, জুলাই বিপ্লবে যে আমরা আন্দোলন করলাম, আমাদের স্বীকৃতি কি? অবশ্যই এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব যে এটাকে এস্টাবলিশ করা। এটা তো এটার জন্য তো কেউ কথা বলতেছে না কেন? আজকে ছাত্রদেরকে আমরা এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি কয়েকজনের জন্য, এটা খুবই অন্যায়। এই দেশের রেভুলেশন হয়েছে, বিপ্লব রক্ত দিয়ে হয়েছে। কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য আপনার ইন্টারিম গভর্নমেন্ট বসে নাই। এখানে প্রত্যেকটা জায়গায় সংস্কার চলবে, একই সাথে নির্বাচনী প্রস্তুতি চলবে। সেই জন্য রাজনৈতিক দলগুলোকে কাদা ছড়াছড়ি না করে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে এবং ডক্টর ইউনূসকেই সেখানে রাখতে হবে। এখানে ডক্টর ভারতীয় আগ্রাসন যেভাবে আমাদের পোর্ট দখল করা, আমাদের করিডোর দখল করা, 20টা করিডোর নিয়ে দখল করে রাখছিল শেখ হাসিনার সময়কালে, কই তখন তো কেউ কথা বলে নাই। ওগুলা নিয়ে আপনারা কথা বলেন না কেন? নাকি ওখানে ভাগটাক পেয়ে গেছে? এখন কথাগুলো বললে ভাই আমার কাছে মনে হয় কি কারাপশনে ছেয়ে গেছে। ইটের ভিতরে ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আপনার কারাপশন, সচিবালয়ের রন্ধ্রে রন্ধ্রে কারাপশন। এই প্রত্যেকটা জায়গাতে ডক্টর ইউনূস 9 মাসে আপনার উদ্ধার করতে পারবেন না। প্রেস ক্লাবে যান, প্রতিদিন আন্দোলন, সচিবালয়ে আন্দোলন, এখানে গার্মেন্টস কর্মীরা আন্দোলন। আরে ভাই, লোকটাকে তো শান্তি মতো বসতেই দেওয়া হচ্ছে না। এবং আমিও শুনি বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কিন্তু সাপ্লাই দিচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। হোয়াট ফর? আজকে যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলা ভারতের চোখে চোখ রেখে নিজেদের জিও পলিটিক্যাল মানে কি বলে হিস্সাটা আদায় করতে পারে না, তাদের কথা বলারই তো প্রয়োজন নাই। জনগণ নির্বাচন করবে কোন দল ক্ষমতায় আসবে, কিন্তু আমরা উই ক্যান নট সে যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আলটিমেটাম দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই।
আমরা একটা নির্বাচন চাই, নির্বাচনী মুখী একটা রাষ্ট্র চাই, একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই, কিন্তু সেখানে কোনো দলকে আপনার জবরদস্তি ক্ষমতায় বসানোর জন্য বা বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দলের ব্যানারে সংসদে আসন দেওয়ার জন্য কিন্তু নির্বাচন চাই না। ওই কারাপশন মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই, এবং এটা জুলাইয়ের বিপ্লবটা আসলে ওই জন্য হয়েছে। একটা ছাত্রকে পেট্রোল দিয়ে পুড়ে মেরে ফেলছে পুলিশ মারার পরে, সেই পুলিশরা এখনো কিন্তু লজ্জিত হয় নাই। আমার মতে বাংলাদেশের টোটাল পুলিশ ডিপার্টমেন্ট জুলাই প্রোক্লেমেশনের জন্য তাদের সরি বলা উচিত, যে উই ওয়ান্ট, আমাদের ভুল হয়েছে, মাপ চাই আমরা। এবং আয়নাগরের কথা বলি, শেষ করি ভাইয়া, একটা দেশে আর্মির তত্ত্বাবধান একটা আয়নাগর ছিল, যে আয়নাগরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে জব্দ করা হয়েছে, সেই আয়নাগরের বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদের পিলখানা হত্যা হয়েছে, সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে, সেটার বিরুদ্ধে কথা বলতে হবে। পুলিশের ভিতরে যারা মানুষ হত্যা করেছে সেটার বিরুদ্ধে কথা বলে। বাস্তবতা কি জানেন, এলাকায় এলাকায় যারা এই যে জুলাই হত্যার সাথে জড়িত তারা গা উঁচিয়ে হাঁটতেছে, তাদেরকে শেল্টার দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা যে বলতেছেন যে আমরা দোসরদের ধরেন না কেন, আওয়ামী লীগের যারা স্টুডেন্ট হত্যার সাথে মারা হচ্ছে ধরেন না কেন, কেন ভাই রাজনৈতিক দলের নেতাদের সাথেই তো দেখি বসে বসে চা খাচ্ছে। গতকালকে দেখলাম একটা বিএনপির কার্যালয়ের ভিতরে আওয়ামী লীগের এক নেতা পা তুলে বসে আছে। এটা তো আমরা চাই না। এটা কি রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করছে না? আমাদের ইমোশনটাকে আমাদের বুঝতে হবে, পাবলিকের ইমোশন। এটা এমন না, আজকে তো ওই দিন নাই ভাই যে আপনি বাসের পিছনে পোস্টার লাগিয়ে রাজনীতি করবেন। এইসব আবেগ থেকে আমাদের এই প্রজন্মকে সইরা যাইতে হবে। যারা ছাত্র রাজনীতি করে, ছাত্র সংগঠনগুলা চালায় না, এই যে দলীয় লেজুর ভিত্তিক যে প্রতিনিধিত্ব করছে, এই জায়গা থেকে ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধিত্ব করা হোক। আমাদের সাম্যকে যে হত্যা করছে, সেদিন কিন্তু এনসিপি কোনো শোক বার্তা দেয় নাই। আমি খুবই লজ্জিত, এনসিপি ছাত্র আন্দোলনের, এনসিপির কিছু নেতা ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার, তারা একটা শোক বার্তা দেয় না সাম্যর জন্য। এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। এটা শুধু ওদের জন্য না, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে এটা আছে। আপনি জামাতের একজন মানে সাবেক কি বলে এটাকে সদস্য সচিব জেলখানা থেকে বের হইলো, সে ছিল হত্যা রাজাকার হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। সরকারে এখন আইন বিভাগ, বিচার বিভাগ সিদ্ধান্ত নিয়েছে তাকে জামিন দেওয়ার জন্য। ওইটা নিয়ে তো আমাদের কথা বলার প্রয়োজনই নাই, এটা সরকারের দায়িত্ব। রাজাকারকে মুক্তি দিচ্ছে। আরে বাংলাদেশে এখন রাজাকার আছে নাকি? যুদ্ধের 56 বছর হয়ে গেছে, রাজাকার যারা ছিল তাদেরকে তো শেখ মুজিব আপনার ক্ষমা করে দিছে, তারপরে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। এখন জামাত একটা ইসলামী সংগঠন বলে তাদের নেতা কর্মীদেরকে বেশাপ করার তো আমাদের কোনো প্রয়োজন নাই। একটা জিনিস বলি ভাই, এখনো বলি, এই দেশে সুযোগটা ন্যায় হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল বিভক্ত হওয়ার কারণে এই যে বিদেশি শক্তি যারা বিদেশিদের দালাল হয়ে কাজ করতেছে, যারা আমি মনে করি আপনারা যে দেশের পক্ষে কথা বলতে চাচ্ছে, যারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা থেকে অব্যাহতি চায়, তারা পাশের দেশের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আই থিঙ্ক বাংলাদেশের নিউ জেনারেশন, জেনজি জেনারেশন নেভার উইল ডু দ্যাট, এবং এটার সাথে কখনোই তারা করতে পারবে না। এবং যেই দলই সামনে নির্বাচনে জয়যুক্ত হবে তারা অবশ্যই সুস্থ নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হবে, এবং ডক্টর ইউনূস সেটাই চেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। করা উচিত। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। ইসমাইল সম্রাট, আমি বেশিক্ষণ এক মিনিট মুন্নিয়াপা যেটা বললো যে এই সরকারকে নিয়ে কেউ কথা বলতে পারবে না, এটার সাথে আমি সরাসরি দ্বিমত করছি। এবং এই সরকারের সময়সীমা নিয়ে কেউ কথা বলতে পারবে না, এটাও আমি দ্বিমত পোষণ করছি। কারণ দিন শেষে আমরা গণতন্ত্র চর্চা করি, আমরা মানুষের ভোটাধিকারের জন্য কথা বলি। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, এই সরকারের প্রধান কাজ সংস্কার করা নয়। এই সংস্কারের প্রধান কাজ হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এমন একটা নির্বাচন দেওয়া যেটা স্বাধীনতার পরে আর হয় নাই। যে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো, আপনি পারবেন, সবাই পারবে, সকল প্রার্থী সমান সুযোগ পাবে, একক কোনো দলের বেশি সমান সুযোগ পাবে না, যেটা স্বাধীনতার পরে বাংলাদেশে এমন কোন নির্বাচন হয় নাই। সেটা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আশা করি। তখনই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যখন জনগণের পার্লামেন্ট আসবে, স্থিতিশীল অবস্থায় যাবে বাংলাদেশ। তা না হলে তো আপনি বারবার ভারতের কথা বলছেন, এই সরকার যতদিন থাকবে ততদিন হচ্ছে ভারত এই দেশকে নিয়ে খেলবে। কিন্তু যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, দায়বদ্ধতা সংসদ আসবে, তখন ভারত দেশ থেকে পালিয়ে যাবে, ওই সরকার সিদ্ধান্ত নিতে পারবে, কারণ তার সাথে জনগণের মাইন্ডেড আছে। সুতরাং আপনাকে বলে দিলে চলবে না, নির্বাচন দিতেই হবে আপনাকে। সম্রাট, বিএনপি কে জিজ্ঞাসা করেন যে তারা ছিল, তাদেরকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে ভারত। কথা বললেন না ভাই, এটা না জেনে কথা বললেন না। আমি তো আপনাকে আগে সকল দর্শক চক্রান্তগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল। এই সুব্রত বাইনকে আরো
মানে আগে তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকানো হয়েছে এবং চেষ্টা করা হয়েছিল তাকে দিয়ে এই বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করা হবে যাতে করে বাংলাদেশের যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছেন বিএনপি, এনসিপি, জামাতের, তাদেরকে হত্যা করা হবে। এমনও খবর রিমান্ডে বলেছে যে তারেক রহমানকে লন্ডনের একটা মসজিদে হত্যা করার জন্য সে চেষ্টা করবে বা করবে, তাকে এমন পরামর্শ বা এমন নির্দেশনাও দেওয়া হয়েছিল। চিন্তা করতে পারেন তারা কতটা মানে আমি বলবো তাদের ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। অথচ বাংলাদেশের যে রাজনীতিবিদরা, সরকাররা, তারা নিজেদের মধ্যে কোলাহলের কারণে নিজেদের মধ্যে সংঘাত, নিজেদের মধ্যে বাক বিতরঙ্গা, নিজেদের মধ্যে বাকযুদ্ধ তারা চলছে এবং সেটা আরো দিন দিন তীব্র হচ্ছে। সংকট এখনো কাটেনি, বিএনপি তাদের অবস্থানে এখনো অনড়, ডিসেম্বরেই নির্বাচন এবং সরকার তার অবস্থানে অনড়, জুনের আগে নির্বাচন। অর্থাৎ সংকট কাটার কোনো সম্ভাবনা নেই, বরং সামনের দিনগুলোতে সংকট আরো বাড়বে। অন্যদিকে এই নেতাকর্মীদেরকেই বিভিন্ন রকমভাবে হত্যা করতে বিভিন্ন রকমের ডিল করা হচ্ছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসে বাড়া করা হচ্ছে। আমরা নিজেদের ব্যাপারে উদাসীন হয়ে গিয়েছি। আমাদের নেতাদের উচিত কমপক্ষে নিজেদের জন্য হলেও সংঘাত থেকে বেরিয়ে আসা এবং পৃথিবীকে এবং দেশবাসীকে বোঝানো উচিত যে আমরা এখনো পর্যন্ত একত্রিত আছি, আমরা এখনো পর্যন্ত আমাদের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি, আমরা সঠিক, আমরা ঐক্য। এটা যদি হয় তাহলে হয়তোবা দেশের মানুষ এবং যারা বিদেশ থেকে ষড়যন্ত্র করছে তারা ঘাবড়ে যাবে। কিন্তু যদি আমাদের ভিতরে একের সাথে একের দ্বন্দ্ব থাকে তখন কিন্তু তাদের এই চক্রান্তগুলো ভালোভাবে সফলতা অর্জন করে।